আসসালামু আলাইকুম। গ্যাব্রিয়েল এই ম্যাচে এমন একটা রেকর্ড করেছেন, এমন একটা বিশ্ব রেকর্ড করেছেন, যে বিশ্ব রেকর্ডটা ১৯৬৬ সালের পর থেকে কোনো ডিফেন্ডার এখন পর্যন্ত করতে পারেন নাই। সেই পরিসংখ্যানে যাওয়ার আগে একটু বলে নেই যে আমি জানি খুব ভালো মতো যে এই ভিডিওটা খুব বেশি মানুষ দেখবে না, খুব বেশি শেয়ার হবে না, খুব বেশি মানুষের পছন্দ হবে না। কারণ এই ভিডিওটাতে নেইমার নাই, এই ভিডিওটাতে ভিনি জুনিয়র নাই, এই ভিডিওটাতে আন্ডাররেটেড পারফর্মারদেরকে নিয়ে কথা হবে, যে আন্ডাররেটেড পারফর্মাররাই আসলে পেছন থেকে একটা দলের নিউক্লিয়াস হিসাবে কাজ করেন। একজন গ্যাব্রিয়েলকে নিয়ে কথা বলবো, সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার, আরেকজন অ্যালিসন বেকারকে নিয়ে কথা বলবো, যিনি আসলে ব্রাজিলের গোলকিপার। যে বিষয়টা নিয়ে বলছিলাম যে ১৯৬৬ সালের পর থেকে গ্যাব্রিয়েল যে রেকর্ডটা করেছেন এই ম্যাচে, সেটা হচ্ছে ৭টা ডুয়েল ওয়ান করেছেন। বিশ্বকাপের মতো কোনো মঞ্চে কোনো একজন ডিফেন্ডার, কোনো একজন সিঙ্গেল ডিফেন্ডার ৭টা ডুয়েল ওয়ান করেছেন, এই ঘটনা কিন্তু এর আগে আর ঘটে নাই ৬৬ সালের আগ পর্যন্ত। মানে ৬৬ সালের পর থেকে এখন পর্যন্ত ৭টা ডুয়েল ওয়ান করেছেন এরকম কোনো ডিফেন্ডার এখন পর্যন্ত নাই। আমরা যদি পরিসংখ্যানটা একটু লক্ষ্য করে দেখি খুব ভালো মতো, তাহলে খুব ভালো মতো লক্ষ্য করে দেখবেন তিনি এই পুরো খেলায় ১০৭টা টাচ করেছেন, যার মধ্যে ৯৩টা অ্যাকুরেট পাস দিয়েছেন ৯৮টা মোট পাসের মধ্যে। মাত্র ৫টা পাস তিনি অ্যাকুরেট দিতে পারেন নাই। সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্যাপার, ১৫ বার অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে তিনি আক্রমণের যোগান দিয়েছেন। একজন সেন্টার ব্যাক পজিশনের প্লেয়ার যিনি ১৫ বার অপোনেন্টের ফাইনাল থার্ডে গিয়ে টাচ দিয়েছেন, দ্যাট ইজ অ্যানাদার ইন্টারেস্টিং থিং। আমরা জানি যে গ্যাব্রিয়েলের বৈশিষ্ট্যের জায়গাটাই কিন্তু এরকম, যখন সেট পিসের সময়গুলো আসে তিনি কিন্তু অন্যতম বড় প্রভাবক, সেটা তিনি যেই দলের হয়ে খেলেন না কেন। আর্সেনালের হয়ে যখন তিনি খেলেন তখনও তিনি আসলে সেট পিসের একটা অন্যতম বড় অস্ত্রের জায়গা। ব্রাজিল টিমেও তিনি সেই কাজটাই করে থাকেন। আরেকটু পরিসংখ্যানের দিকে আগাই, তাহলে খুব ভালো মতো বুঝতে পারবেন। যেটা বলছিলাম যে ৭টা ডুয়েল জিতেছেন, যার আরেকটা বিষয় সেটা হচ্ছে ৫টা এরিয়াল ডুয়েল জিতেছেন। স্কটল্যান্ড কিন্তু অনেক এরিয়াল বল দিচ্ছিল, স্কটল্যান্ড অনেক বেশি মাত্রায় উপরের দিকে বল দিচ্ছিল, ক্রস দিচ্ছিল। সেই জায়গাটাতে হি ওয়াজ ভেরি মাচ রক সলিড, অর্থাৎ তাকে বেশ ভালো রক সলিড দেখা গেছে। এরিয়াল জায়গাগুলোতে হেডারে তিনি অনেক বেশি মাত্রায় প্রমিনেন্ট ছিলেন। এবং এই বিশ্বকাপ শুরুর আগে ব্রাজিলের ম্যাচেরও আগে অনফিল্ডের পর্দায় আমরা একটা ভিডিও করেছিলাম যে ব্রাজিলের অন্যতম বড় প্রভাবক হতে পারেন সত্যি কথা বলতে এই দুইজন প্লেয়ার, মার্কুইনোস এবং সেই সঙ্গে গ্যাব্রিয়েলের একটা পরিসংখ্যানও আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে তিনি মূলত আসলে সেট পিস থেকে কি পরিমাণ গোল করতে পারেন এবং হেডারে কি পরিমাণ গোল তিনি করেছেন। আসলে ২০২০ সাল থেকে এখন পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগে হেডারে গোল করার সংখ্যার প্লেয়ারদের মধ্যে কিন্তু তিনি আসলে শীর্ষে রয়েছেন গ্যাব্রিয়েল। সো এরিয়াল ডুয়েল ওয়ান করার জায়গাটা যদি বলি, যে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম যে এরিয়ালি বল আসছে এবং সেই এরিয়ালি বলগুলো আসার সময় তিনি কিন্তু সেই ডুয়েলগুলো জিতেছিলেন, সেটা একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার ছিল। আরেকটা পরিসংখ্যান বলবো, সেটা হচ্ছে 4টা ক্লিয়ারেন্স তিনি করেছেন খুব ভালো মতো, যেই 4টা ক্লিয়ারেন্স মোটামুটি গোল হতেই যাচ্ছিল। সো দ্যাট ওয়াজ দ্য থিং। আপনারা ভিডিওগুলো দেখলেন যে আসলে তার অবদানটা কেমন ছিল। এই ছোট ছোট জায়গাগুলো কিন্তু খুব বেশি আলোচিত হয় না, বা এই ছোট ছোট জায়গাগুলো নিয়ে খুব বেশি আলোচনা হয় না। মায়ের ওষুধের টাকাটা দিও। নিয়ে নিও। সে কখন থেকে বলছো নিও নিও, দিবাটা কখন? তুমি যখন বলো দিও, আমি তখন করি নিও। হাতে যখন নিও তখন বিল পে, ফান্ড ট্রান্সফার অথবা সেভিংস সবই হবে টেনশন ফ্রি। এই তোমার নিও। তাহলে আমার মোবাইল বিলটাও দিও। আপনি বলেন দিও, এমটিভি বলে নিও। বা খুব বেশি মানুষ কথাও বলে না, কারণ এখানে আসলে গ্ল্যামার নাই বা পিয়ার প্রেশারের জায়গাটা নাই, পিয়ার ওইভাবে কাজ করে না এই টাইপের প্লেয়ারদের ক্ষেত্রে। সো দ্যাট ইজ ওয়াই এটা আসলে পুরো বিশ্বব্যাপী ক্রিকেট বলি, ফুটবল বলি, যে কোনো স্পোর্টসেরই নিয়ম। আরেকজনের কথা বলবো, তিনি হচ্ছেন অ্যালিসন বেকার। হাউ গুড হি ওয়াজ। আপনি যদি ভিডিওগুলো লক্ষ্য করে দেখেন, প্রথমে এয়ার বলে গ্রিপিং বেশ ভালো করেছেন, এটা তো গেল। আরেকটা হেডার যেটা তিনি আসলে চমৎকারভাবে সেভ করে দিয়েছেন, সেই হেডারটা তো একটা চমৎকার, নিচ একটা ড্রপ খেয়ে বলটা যাচ্ছিল, আপনার কাছে মনে হতে পারে ওরকম দেখেছে আরে বলটা তো আসতেই আসছে, কিন্তু অলরেডি তিনি যখন লেফট পজিশনে চলে গেছেন, সেখান থেকে রাইট পজিশনে শিফট করে যাওয়াটা ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট। এবং ওই পজিশন থেকে কিন্তু আসলে খুব দ্রুত বল চলে আসে। আমার সবসময় গোলকিপারদের ব্যাপারে একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে, সেটা যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন, একদম মার্কোস ব্রাজিলের গোলকিপার ছিলেন ২০০২ সালে, ইকার ক্যাসিয়াসের কথা যদি আপনি আমাকে বলেন, অলিভার কান থেকে যদি আমি আবার শুরু করি, বুফন, পিটার চেক, সিম্যান,
আমার সবসময় গোলকিপারদের উপর একটা আলাদা ফ্যাসিনেশন কাজ করে। ইভেন ভিক্টর ভালদেস বা পেপে রেইনা এই গোলকিপাররাও আমার খুব প্রিয় ছিল। মানে আমি সবসময় গোলকিপারদেরকে একটু এক্সট্রা পছন্দ করি। ম্যানুয়েল নয়ার বর্তমান সময় তো আছেন না, ডোনারুমা খেলতে পারছেন না এই বিশ্বকাপটা, দ্যাট ইজ অ্যানাদার থিং যে আসলে এই লেভেলের একটা গোলকিপার তিনি খেলতে পারছেন না। রিকার্ডোর কথা আপনারা অনেকে ছোট ছিলেন, মনে করতে পারবেন না, গ্লাভস ছাড়া তিনি পেনাল্টি সেভ করেছিলেন না। দেখেন অনেক কিছু মুখস্থই বলে দিতে পারি। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে কোন টিমের গোলকিপার কে ছিলেন, ফ্যাবিয়ান বার্তেজ ছিলেন ফ্রান্সের। ইভেন 2006 বিশ্বকাপে বার্তেজ না খেলে গ্রেগরি কুপ খেলেছিলেন সেই জায়গাটাতে। যদি জার্মানির কথা বলি তাহলে ইয়ান স্লেমন খেলেছিলেন ইয়ের জায়গায়, অলিভার কানের জায়গায় 2006 বিশ্বকাপের কথা যদি আমি বলি। সো ভ্যান্ডার সার ছিলেন নেদারল্যান্ডসের আরও একজন চমৎকার গোলকিপার। সো সব কিছু মিলিয়ে এদের প্রতি আমার একটা সবসময় ফ্যাসিনেশনের জায়গা থাকে, বা আমি সবসময় পছন্দ করি আসলে গোলকিপারদেরকে। সো গোলকিপারদের এই জায়গাগুলো আমার বলতেও খুব ভালো লাগে। আমি যদি অ্যালিসন বেকারের এই ম্যাচের পারফরমেন্স পড়ি তাহলে তিনি 5টা শিওর শট গোল আটকেছেন, 5টা শিওর শট গোল আটকেছেন ইন দ্য বক্স। তাকে 4টা শট নেওয়া হয়েছিল যেগুলো আসলে গোলই, 2টা পাঞ্চ করেছেন, 5টা থ্রো করেছেন, 7টা রিকভারি করেছেন অ্যালিসন বেকার। সো এই ম্যাচে আপনি যদি ম্যান অফ দ্য ম্যাচের কথা বলেন, ডেফিনেটলি প্লেয়ার অফ দ্য গেম তো ভিনিসিয়াস জুনিয়র হয়েছেন, গোল করেছেন। বাট স্কটল্যান্ডও কিন্তু গোল দিয়ে ফেলতো, অন্তত 2-3টে গোল স্কটল্যান্ডের দেয়া ছিল। সেই জায়গাটা আমি বলবো যে অ্যালিসন বেকার ওয়াজ দ্য সেভিয়ার, যেগুলো আসলে খুব বেশি মাত্রায় আলোচনা হয় না বা যেগুলো নিয়ে খুব বেশি মাত্রায় কথাবার্তা হয় না। বাট আমার কাছে মনে হয়েছে, আমি যেহেতু এই সূক্ষ্ম বিষয়গুলো নিয়ে একটু চিন্তা করার চেষ্টা করি, আই শুড হ্যাভ টোল্ড দ্যাট বা আই শুড হ্যাভ সেইড দ্যাট টু ইউ, যে আসলে এই দুইজন প্লেয়ারের ভূমিকাটা এই ম্যাচে একটা অনেক বড় জায়গা ছিল। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।